ভিউয়ার্স, আপনি কি কখনো কল্পনা করতে পারেন একজন মানুষ দীর্ঘ 9 বছর ধরে পড়াশোনার বাইরে ছিলেন এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে করেছেন বুয়েটকে জয়। আজকে আপনাদের সকলকে নিয়ে যাচ্ছি আমরা এক অসাধারণ যাত্রায়, এক নিঃশব্দ যোদ্ধার গল্প বলতে। তিনি ডক্টর মুখলিসুর রহমান, প্রফেসর, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর। তিনি প্রমাণ করেছেন দেরিতে হলেও সঠিক পথে ফিরলে সফলতা নিশ্চিত। তাহলে চলুন শুরু করি। এই সম্পূর্ণ ভিডিওতে আমি থাকব উপস্থাপনায় মোহাম্মদ জামিল মাহমুদ, শিক্ষার্থী, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মুখলিস স্যার, পুরো নাম ডক্টর মুখলিসুর রহমান। জন্মস্থান নাটোর জেলার সিংড়া উপজেলার কলম গ্রামে। ছোটবেলায় তার নাম ছিল বাবর আলী। 1967 সালে কলম প্রাইমারি স্কুলে শুরু হয় তার শিক্ষা জীবন। 1976 সালে এসএসসি পাশ করেন রাজশাহী বোর্ডে। এরপর শুরু হয় জীবনের এক কঠিনতম অধ্যায়। একটানা 9 বছর ছিল তার পড়ালেখা বন্ধ। বলা যায় আলোর পথ থেকে ছিটকে পড়া এক তরুণ। কিন্তু আলোর পথের খোঁজ একবার পেলে যে কেউই যে ফিরে আসতে পারে তারই প্রমাণ হচ্ছে আমাদেরই শ্রদ্ধেয় শিক্ষক। 1985 সালে তিনি আবার লেখাপড়ায় ফেরেন, এসএসসি দেন কলম কলেজ থেকে। ওই বছরই চান্স পান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। তার বিভাগ ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং। তার জীবনকে পর্যালোচনা করে দেখা যায় এটাই ছিল তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত। এর পরবর্তীতে বুয়েট থেকে 1992 সালে স্নাতক, 2000 সালে মাস্টার্স এবং 2008 সালে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। প্রতিটি ক্ষেত্রেই তার গবেষণার ফিল্ড ছিল জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্যারের পিএইচডি অ্যাওয়ার্ডের খবর 5টি দৈনিক পত্রিকায় খুবই ব্যাপকভাবে প্রকাশ করা হয়েছিল। চাকরি জীবনে 1993 সালে প্রভাষক হিসেবে ডুয়েট তৎকালীন বিআইটিতে যোগ দেন। একে একে পদোন্নতি পেয়ে বর্তমানে অধ্যাপক হিসেবে ডুয়েটের প্রকৌশল বিভাগে কর্মরত আছেন। 30 বছরেরও বেশি সময় ধরে ছাত্রদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন। তিনি কাজ করেছেন একজন শিক্ষক, একজন অভিভাবক এবং একজন পথপ্রদর্শক হিসেবে। স্যারের নিজের হাস্যরস, ক্লাসরুমে রসিকতার মাঝে নীতিকথা ও অনুপ্রেরণামূলক কথাবার্তা সব মিলিয়ে তিনি ছাত্রদের মাঝে পরিচিত আল্লাহর বান্দা মুখলিস নামে। স্যারের প্রিয় এক ছাত্র সবুজ চক্রবর্তী লিখেছেন স্যারকে নিয়ে এক অসাধারণ কবিতা। চলুন আমরা একটু সেই কবিতাটি শুনে আসি। আমরা বুয়েটের, আমি আলহাজ অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুখলিসুর রহমান, আমার ডান পাশে আকিব এবং বাম পাশে জোবায়ের। এরা দুজনেই 37তম ব্যাচের। আর 37 নম্বর ব্যাচের তাহিয়া আমাকে লেখা একটি কবিতা পাঠ করে শোনাবেন, আপনারা শুনুন। আমাদের সবার প্রিয় ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান স্যারকে নিয়ে কবিতা লিখেছেন সবুজ চক্রবর্তী, সিভিল 29তম ব্যাচ। কবিতার নাম বীরেশ্বর। শতবার দেখেছি আপনাকে, দেখেছি উন্নত মম শিরে, একজন বীর সৈনিক এই ডুয়েট প্রাঙ্গণে। মায়ার বেড়া জালে দীর্ঘ 9 বছর কেটেছে ঘোর অনিমিষার আধারে, কিন্তু তাতেও হার মানেননি, করেছেন ভয়কে জয়, চলেছেন দুর্বার গতিতে। নব পৌর করিয়া সংবরণ, চির যৌবন করেছেন ধারণ। তাই তো সবাই বলে আপনাকে এভারগ্রিন, এভার ইয়ং, সাদামাটা মনের অধিকারী। তাই তো হয়েছেন মাটিতে পিএইচডি ধারী। দাপিয়ে বেড়ানো বুয়েটিয়ান আপনি, করেছেন ডুয়েটকে আলিঙ্গন। বয়সের ভার বুঝতে দেননি কখনো, করেছেন সবার সাথে বন্ধুসুলভ আচরণ। তাই তো কত মেয়ের স্বপ্নের পুরুষ আপনি, দুঃখগুলোকে করেছেন হাসি মুখে জয়। কখনো বুঝতে দেননি এই বিশাল হৃদয়ে কখন কি হয়। ঘরে স্বামী, বাইরে স্যার, বন্ধুদের কাছে আপনি মানে বিশাল হাসির ভাণ্ডার। পান খেলে আপনাকে দারুণ লাগে, সেটা আমরা জানতাম না স্যার। আপনি ভালো থাকেন, এই দোয়া আমাদের সবার। স্যারের প্রিয় ছাত্র সবুজ চক্রবর্তীর লেখা কবিতাটি আমরা শুনলাম। প্রিয় ভিউয়ার্স, এই পর্যায়ে স্যারের আরেক ছাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং 37তম ব্যাচের আসিফ ইকবাল কর্তৃক লিখিত আরেকটি কবিতা আমরা শুনব।
কবিতাটির নাম হচ্ছে গুরুবন্দনা। আমি আমার 37তম ব্যাচের ডুয়েটের ছাত্রছাত্রী নিয়ে আমি আলহাজ অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোখলেসুর রহমান বাবর একে নিয়ে 37তমের ব্যাচের আসিফ ইকবাল একটা কবিতা লিখেছে, সেটা ভিডিও করতেছে এই ব্যাচের তাহিয়া। এবারে কবিতা শুরু করতেছে আসিফ ইকবাল। কবিতার নাম গুরুবন্দনা। শিক্ষাগুরুর দীক্ষা নিলাম বই পুস্তক ঘেটে, আরও যত কঠিন হিসাব গল্প কথায় হেঁটে। পড়ার ফাঁকে গল্প কথায় জীবন থেকে নেয়া, তার থেকে নিলাম শুধু হয়নি কিছু দেয়া। তাই তো এই শেষ বেলাতে মোদের তরফ থেকে ভালোবাসা শ্রদ্ধা ভক্তির সালাম দিলাম একে। আল্লাহর প্রিয় বান্দা তিনি, নরম মনের মানুষ, হাসি গানে উড়ান তিনি ভালোবাসার ফানুষ। জীবন থেকে গল্প নিয়ে মোদের দিলেন শিক্ষা, পড়ার বাদেও জীবন পথে পেলাম অনেক দীক্ষা। 9 বছরের ভুলও তিনি শুধরে নিলেন খুব, পড়াশোনা ছেড়ে দিয়ে আবার দিলেন জ্ঞানের গাঙে ডুব। শিক্ষা নেয়ার শীর্ষচূড়া জয় করলেন হেসে, বুয়েট থেকে ডুয়েট এসে দীক্ষা দিলেন শেষে। দীক্ষা দিয়েই শিক্ষাগুরুর কাজ হয়নি শেষ, তার ছোঁয়াতে দাঁড়িয়ে আছে কত শত দালানগুলো বেশ। শরীর জুড়ে বয়স বেড়েছে, মনে কিশোর ভাব, হাজার নারী প্রেমে পড়েও হয়নি কোনো লাভ। এক নারীর প্রণয় ছোঁয়ায় কাটিয়ে দিলেন বেশ, চরিত্রে তার নেই তো কোনো ভাটার টানের লেশ। দিন দুনিয়ায় সবার প্রিয়, হাসি ভরা মুখে, বাকি জীবন এমন কাটুক জান্নাতেও সুখে। ভিউয়ার্স, স্যারকে নিয়ে তো শুনলেন সুন্দর একটি কবিতা। এবার চলুন স্যারের পরিবার ও বিভিন্ন বয়সে ওনার বিভিন্ন ধরনের জীবনযাত্রা উপভোগ করে আসি। স্যারের আব্বা ছিলেন গ্রাম্য মাতব্বর। গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং বিভিন্ন মানুষকে সহায়তা করা ছিল যার নেশা এবং পেশা। স্যারের আব্বার নাম ছিল হাজী ময়লাল প্রামাণিক। এদিকে স্যারেরা 10 ভাই 3 বোন ছিলেন। স্যারের 2 ছেলে এবং কোনো মেয়ে নেই। বড় ছেলের ঘরে 2 নাতনি এবং 1 নাতি রয়েছে। অন্যদিকে স্যারের ছোট ছেলে এখনও অবিবাহিত রয়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা যে কিংবদন্তি সম্পর্কে কথাগুলো শুনছিলেন, যিনি 9 বছর পড়াশোনায় গ্যাপ দিয়েও বুয়েটকে করেছেন জয়, আজকে সেই কিংবদন্তির রুমে আমরা আছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রকৌশল বিভাগের অবস্থানরত একটি চেম্বারে। এই চেম্বারটি আমাদের শ্রদ্ধেয় এবং সবার প্রিয় প্রফেসর ডক্টর মোখলেসুর রহমান স্যারের চেম্বার। তো চলুন স্যারের সাথে আমরা কথা বলা শুরু করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, প্রথমেই আপনাকে ফুল দিয়ে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে আজকে এই ভিডিও শ্যুটে সময় দেওয়ার জন্য। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এই হচ্ছেন সেই কিংবদন্তি যার কথা এবং যাকে নিয়ে আমরা এই ভিডিওটি ফিচার করছি। স্যার, আপনার শিক্ষার্থী, আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনার কলিগ এবং এমনকি আপনার ফ্রেন্ডস যারা বুয়েটে ছিলেন তারাও কিন্তু এই ভিডিওটি দেখছেন। তো শুরুতেই আপনার কাছ থেকে শুভেচ্ছামূলক কিছু কথা আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমার সামনে উপস্থিত যে বা যারা আমার এই ভিডিও নিচ্ছে, প্লাস আমার ডুয়েটের ছাত্রছাত্রী, প্লাস আমার বুয়েটের সিনিয়র জুনিয়র সকল ইঞ্জিনিয়ার ভাইরা, আমার বুয়েট ডুয়েট সকল শিক্ষক, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার এই ভিডিওতে দেখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ স্যার, স্যার আপনার শুভেচ্ছামূলক কথাবার্তা বলার জন্য। স্যার, সাধারণত আমরা আপনার সম্বন্ধে ইতিমধ্যেই ভিডিওতে আপনার জীবন, আপনার জন্ম, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন এবং একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা আপনার জীবনে ঘটে গিয়েছে, আপনি মেট্রিক পাশ করার পরে দীর্ঘ 9 বছর পড়াশোনায় একটা বড় গ্যাপ দিয়েছেন, পড়াশোনার বাইরে ছিলেন, সেটি নিয়ে একটু কথা বলতে শুরুতেই। আপনি স্যার ইন্টারমিডিয়েট করেছেন
9 বছর পরে, এবং সেই ইন্টারমিডিয়েট করার পরে কিন্তু আপনি বুয়েটকে জয় করেছেন, যেটা আসলে ইতিহাসে আপনি ছাড়া আর কোনো নজির নেই। তাহলে স্যার এই যে স্যার 9 বছর গ্যাপের পরে আপনি পড়াশোনায় ফিরে এসেছেন, সেটা স্যার কীভাবে হয়েছে? এটা সংক্ষেপে বলতে গেলে বলতে হবে, হে পিটিআই, তুমি মনে দাঁড়িয়েছ বুয়েট থেকে পিএইচডি ডিগ্রি, বিএসসি, এমএসসি ডিগ্রি নেওয়ার সম্মান, তুমি মনে দাঁড়িয়েছ ডুয়েটে অধ্যাপক হওয়ার সম্মান। বাহ স্যার, সেখান থেকে আপনি হচ্ছে অনুপ্রেরণা পেয়ে আসলে এই বুয়েটকে জয় করা এবং জীবনে কিছু একটা করা, সেই অনুপ্রেরণাটা কি স্যার পিটিআই থেকেই পেয়েছিলেন? হ্যাঁ, পিটিআই থেকে পাইলাম। এরম আমাদের যখন ভর্তি করে তখন বলছিল পিটিআই সার্টিফিকেটের সঙ্গে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পার্টির সার্টিফিকেট দেওয়া হবে, কিন্তু 6 মাস পর এইটা অথরিটি জানালেন যে দুইটা কারিকুলাম ম্যাচ করা সম্ভব না, অতএব শুধু পিটিআই সার্টিফিকেট নিয়ে যাইতে হবে। তখন আমরা পুরা বাংলাদেশ পিটিআই মিলে আন্দোলনে গেলাম। পরে আর আমাদের ছাত্রত্ব বজায় রাখা সম্ভব হইল না। পরে আমাদের বিশেষ ধারা বলে দ্বিতীয় বিভাগে সার্টিফিকেট দিয়ে দিল। তখন আল্লাহ তাআলার তরফ থেকে আমার মনের পুরো একটা বড় ধরনের বরকতময় অনুপ্রেরণা জাগলো যে তুমি তো জ্ঞান বুদ্ধি সবই ভালো আছে, তুমি বোর্ডে পরীক্ষা দিয়ে ডিগ্রি নিতে পারো। সেখান থেকেই আমি মূল অনুপ্রেরণা পাইলাম। সেখান থেকে স্যার আপনার অনুপ্রেরণাটা জাগ্রত হয় যে আমি আসলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করব এবং নিজেকে একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে জীবনে একটা ভালো জায়গায় যাব। স্যার, আমরা আপনার জীবনীতে যদি খেয়াল করি, জীবনের দিকে আমরা যেটা দেখতে পাই, আপনি হচ্ছে শিক্ষা জীবন পার করে এসেছেন অনেক চড়াই উতরাই পার করে, এবং আপনার জীবনে বেশ ত্যাগ এবং তিতিক্ষার পরিচয় দিয়েছেন। তারপর এসেছেন ডুয়েটে এবং সেখানে অনেক বছর প্রায় দীর্ঘ 33 বছর শিক্ষকতা করেছেন। এই যে স্যার শিক্ষা জীবন থেকে শুরু করে রিটায়ারমেন্টের কাছাকাছি সময় চলে এসেছেন, এই এত লম্বা সময়ে আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল? এখানে বলতে গেলে বলতে হয় আমার সৃষ্টিকর্তাকে, তার সৃষ্টির প্রশংসা করতে হয়। তিনি যখন আমাকে বিএসসি ডিগ্রিতে বুয়েটে শিক্ষক হওয়ার মতো মর্যাদাপূর্ণ ফলাফল করালেন, সেখানে আমি জয়েন না করতে পারে আমি ডুয়েটে এলাম। তারপরে চ্যালেঞ্জ নিয়ে আমি বুয়েটে থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিলাম। তারপরে ওই বুয়েট থেকে পিএইচডি ডিগ্রি নিলাম। এবং আমি এখানে এসে প্রতিটা ধাপ, যেমন লেকচারার থেকে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক, এইগুলাতে আমি জীবনে বড় চ্যালেঞ্জ নিয়ে আল্লাহ আমাকে সফল কাম দান করছে, আলহামদুলিল্লাহ। তো আসলে স্যারের যে ডিগ্রিটি, যার জন্য তিনি আজকে ডক্টরেট, স্যারের পিএইচডি ডিগ্রি অর্জনের পিছনে স্যারের অনেক শ্রম সেখানে স্যার হচ্ছে দিয়েছিলেন, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছেন যে স্যার আজকে পিএইচডি ডিগ্রি সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন। আমরা নিঃসন্দেহে জানি দর্শক যে পিএইচডি ডিগ্রি আসলে খুবই একটি কঠিন, এবং সেটি অর্জন করার জন্য বেশ শ্রম দিতে হয়। তো স্যার তার গল্পের মাধ্যমে সেটি আমাদেরকে আবারও মনে করিয়ে দিলেন। সুধীমণ্ডলী, এবার আমরা স্যারের কাছ থেকে জানতে চাইবো, স্যার আপনি তো বুয়েটে পড়াশোনা করেছেন, তো বুয়েটে পড়াশোনা করা অবস্থায় আপনি যখন যেহেতু ভালো স্টুডেন্ট ছিলেন, ডিপার্টমেন্টে প্রথম দিকে ছিলেন, এই যে ভালো রেজাল্ট করা, পড়াশোনা করা এবং পরবর্তী জীবনে আরও ভালো কিছু করা, এই অনুপ্রেরণাটা আপনি কার কাছ থেকে পেয়েছিলেন? এই অনুপ্রেরণাটা আমার গ্রামের একজন ভাতিজা ছিল, তার ডাক নাম কাউসার। সে আমার যখন ভর্তির কোচিং দেয় তখন বলছিল, চাচা আপনি বুড়া মানুষ, কোচিং করে লাভ হবে না, আপনি উত্তরপত্র ঢেকে রেখে প্র্যাকটিস করে অনুশীলনীগুলো করবেন। এ করতে করতে আমার কনফিডেন্স লেভেল এত গ্রো করলো যে আমি বুয়েটে অ্যাডমিশনের চান্স পাবই। আবার আমার ওই ভাতিজা আসাদ ওরফে কাউসার বলেছিল, চাচা আপনি ভুলেও লাইব্রেরিতে যাবেন না, সবগুলো নির্দিষ্ট নোট পাওয়া যায়, তবে নোট বলবেন না, কেবল চোথা বলবেন। আমি বিভিন্ন রুমে বলে দেবো, ওই রুম থেকে কালেকশন করে চোথা পড়বেন, পড়লে আপনি ভালো রেজাল্ট করতে পারেন। ঠিক আল্লাহ তাআলা তার কথাকে কবুল করেছিল, এবং প্রতি ক্ষেত্রেই আমি অনার্স নাম্বার নিয়ে আল্লাহ চাহে এ দূর আসার প্রতি সেমিস্টারে অ্যারাউন্ড অনার্স নাম্বার নিয়ে আমি এর দূর আসার সফলতা আল্লাহ আমাকে দিয়েছেন। স্যার, আপনি আপনার ভাতিজার কথা উল্লেখ করলেন, কাউসার নামক সেই ব্যক্তি, সম্মানিত সেই ব্যক্তি কি স্যার উনিও বুয়েটিয়ান ছিলেন?
হ্যাঁ, এখানে উনিও বুয়েটে ছিলেন। আমি যখন ফার্স্ট ইয়ার, উনি ফোর্থ ইয়ারের ইলেকট্রিক্যালের স্টুডেন্ট ছিলেন। এখানে একটু দুঃখের সঙ্গে বলতে হয় যে আমার ভাতিজা মেরিনে জয়েন করছিল, সে সাগরে ডিউটি করবে, কিন্তু যখন সে ট্রেনিং শেষ হলো বিবাহ করে যাবে তখন তার ক্যান্সার ধরা পড়ে এবং ওই ক্যান্সারেই তার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার জীবনের শেষ পরলোক গমন করেন। একটা মর্মাহত ঘটনা আমরা শুনতে পেলাম। আল্লাহ তাকে অবশ্যই উচ্চ মাকাম দান করুন। স্যার, আপনি বুয়েটে চান্স পাওয়ার পেছনে যার অনুপ্রেরণা শ্রদ্ধেয় কাউসার ওনার কথা বললেন, এই পর্যায়ে আমরা জানতে চাই স্যার, বুয়েটে আপনি যখন পড়াশোনা করলেন, চান্স পেলেন, চান্স পাওয়ার পরে আপনি স্যার যখন বুয়েটে পড়াশোনা শুরু করছেন তখন কোনো শিক্ষক কি আপনার অনুপ্রেরণার বাতিঘর হতে পেরেছিলেন? এক কথায় উত্তর সুন্দরভাবে দেওয়া যাবে। ওনার নাম ছিল অধ্যাপক ডক্টর শামুজ্জামান বসুনিয়া স্যার। বসুনিয়া স্যার। স্যার আসলে আমাদের সবার কাছেই অত্যন্ত পরিচিত মুখ বাংলাদেশের জন্য, এবং তিনি আইবির প্রেসিডেন্টও ছিলেন। তো স্যার যেহেতু পরিচিত মুখ, স্যার আপনি স্যারের সাথে ক্লাসে ঘটে যাওয়া কোনো স্মৃতি কি স্মৃতিচারণ করতে পারবেন, মনে পড়ে কিনা? এটা খুব নাটকীয় একটা বিষয় ছিল। আমার যখন স্টুডেন্ট ছিলাম তখন এরশাদ আন্দোলনের মধ্যে পড়ি, এই জন্য আমাদের 4 বছর কোর্স 6 বছর হয়। উনি সেকেন্ড ইয়ারে আমার ক্লাস নিতে এলেন, আসে উনি দামকি দিয়ে একটা কথা বললেন, এই মিয়ারা, তোমাদের তো 30 বছর কারো বয়স হয়নি, হাসিনা খালেদার সাথে ভোটে দাঁড়ায় ফাইট করে গে। তখন আমার 2 ক্লাসমেট 2 দিক থেকে হাত দেওয়ার ফলে আমি দাঁড়াইলাম। স্যার বললেন, এই মিয়া, তোমার বয়স 30 কীভাবে হলো? আমি অতি নমনীয় সুরে বললাম, স্যার কীভাবে 30 বছর হলো এটা আমার পক্ষে বলা সম্ভব না, তবে আমি এসএসসি পাস করে বিবাহ করছি, আমার ছেলে তখন ক্লাস 3-তে পড়ে। তখন স্যারে বললো, আমি চুপ, আজ থেকে ওস্তাদ তুমি, আমি না। তখন আমি স্যারকে বললাম যে স্যার আমি কিভাবে ওস্তাদ হলাম এটা তো বুঝতে পারতেছি না। তখন স্যার খুব নমনীয়ভাবে উত্তর দিল, এই মেয়ে বুঝো না কেন, তুমি যত ছোটোকালে বিবাহ করছো, আমি তো তত ছোটোকালে বিবাহ করিনি, তোমার কাছ থেকে আমার অনেক কিছু শিখতে হয়েছে। জি জি জি, অসাধারণ। এই জন্য আমি হলাম ওনার ওস্তাদ। অসাধারণ অসাধারণ স্মৃতিচারণ করেছেন আমাদের শ্রদ্ধেয় মুখলেসুর রহমান স্যার। বসুনিয়া স্যার যদি এটা দেখেন, আশা করি তিনিও খুব বেশি আনন্দিত হবেন এবং খুশি হবেন যে স্যারের। এখানে আর একটু বলা উচিত, পরবর্তীতে আমি বিএসসি কমপ্লিট করলাম, এমএসসি কমপ্লিট করলাম, পিএইচডি কমপ্লিট করলাম। প্রত্যেকটা ডিগ্রির পিছে উনি ক্যাটালিস্ট, প্রভাবক হিসেবে আমাকে ডিগ্রি পাওয়ার পিছে সাহায্য করছেন। সো স্যারের প্রতি অসম্ভব ভালোবাসা রইল। স্যার, আপনি বুয়েট গ্র্যাজুয়েট হলেন, বুয়েট থেকে পাশ করলেন, এরপরে হচ্ছে ডুয়েটে শিক্ষকতা শুরু করলেন, চাকরি শুরু করলেন হচ্ছে প্রভাষক পদে। এই যে প্রভাষক থেকে আপনি সহকারী অধ্যাপক এবং এর পরবর্তীকালে সহযোগী অধ্যাপক এবং সর্বশেষে বর্তমানে অধ্যাপক হিসেবে বেশ কয়েকটি বছর কাটিয়ে দিলেন। এই চাকরি জীবনে স্যার আপনার ডুয়েটের কোনো বিশেষ স্মৃতি আছে কিনা, যেটা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চান? দর্শকের উদ্দেশ্যে বলতে হলে, বুয়েটে আমি যেদিন প্রথম পা রাখলাম ওটাই আমার জীবনের প্রথম স্মৃতি হলো। ডুয়েটে যেদিন স্যার পা রাখলেন, বিষয়টা ছিল এরকম যে আমার জিনার কাছে আমার ধর্ম কর্ম অনেক কিছু আমি শিখতে পেরেছি। ওনার নাম অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান। উনি বিভাগীয় প্রধান হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে 15 বছর উনি দায়িত্ব কর্তব্য পালন করেন এবং উনার হাতে যেদিন আমি জয়েন করে বিনয়ের সাথে বললাম যে স্যার আমার 3 দিন সিএল দরকার। স্যারে বড় বড় চোখ করে আমার বড় একটা ঝাড়ি মারলেন, যেই মেয়ে জয়েন না করতেই ছুটি। তখন আমি তার মন মেজাজ নর্মাল হওয়ার পর সবিনয়ভাবে বললাম যে স্যার আমি তখন সেই দিন কিশোরগঞ্জ থেকে মোনায়েম লিমিটেডে চাকরি করতাম রোড প্রজেক্টে। সেখান থেকে আমার বউ সাল ক্লাস 7-এ পড়া ছেলে আর বউকে কোয়ার্টার রেখেছিলাম। তখন স্যারকে সবিনয়ভাবে বললাম, স্যার আমার ক্লাস 7-এ পড়া ছেলে এবং বউ কোয়ার্টারে অবস্থান করতেছে তাদের দেশে। তখন আমার দেখলাম স্যারের মন মেজাজ মর্জি সায়েন্সের ভাষায় 180 ডিগ্রি ওরিয়েন্টেড হয়ে গেল। আচ্ছা আচ্ছা। এবং সাথে সাথে মনে হলো তুমি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন এবং আমি ওনাকে ওস্তাদ হিসেবে গ্রহণ করলাম। যাহা
ওনার চাকরি জীবন 14 সালের জানুয়ারির 1 তারিখ পর্যন্ত আমার জীবনে প্রতিফলিত হয়েছে। স্যারের সাথে আপনার বেশ ভালো সময় একসাথে কাটিয়েছেন এবং সেই প্রথম দিন থেকেই স্যার আপনি যেদিন এখানে ডুয়েটে চাকরি পেশা হিসেবে যখন আপনি জয়েন করেন বা এখানে প্রবেশ করেন, সেই প্রথম দিন থেকে স্যারের সাথে একটা ভালো স্মৃতির মাধ্যমে আপনাদের একসাথে পথ চলা শুরু হয়। স্যার, আপনি বেশ লম্বা সময় কাটিয়েছেন। আপনি একাধারে হচ্ছে একজন পরামর্শদাতা, কনসালটেন্ট, পাশাপাশি আপনি একজন শিক্ষক, পাশাপাশি আপনি একজন বাবা, একজন স্বামী, এবং আপনি একজন ভালো শিক্ষাগুরু, এবং পাশাপাশি আপনি একজন রসিক মানুষ। আমাদের ভিউয়ার্স যারা আমাদের ডুয়েটের স্টুডেন্টস, ডুয়েটিয়ান, তারা সবাই আমরা যারা স্যারের ক্লাস করেছি, স্যারের ক্লাসে আমরা হাসি নিয়ে এরকম একটা স্টুডেন্ট হওয়ার কথা না। এতটুকু হাসির পিছনেও স্যার আমরা জানি একটা মানুষের আসলে হতাশা কিছু থেকেই যায়। তো আপনি যখন স্যার আসলে হতাশায় ডুবে যেতেন, তখন এই হতাশা থেকে ফিরে আসতে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে আপনি কি করেন বা আপনি কি করতেন? এখানে আমার সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ তাআলা আমাকে এই হতাশা ফিরিয়ে আনতে সাহায্য করেন বা করতেন বা এখনও করে। আমি জীবনে 4টা ফরিয়াদ করেছিলাম যে আল্লাহ আমাকে ডিগ্রি দাও, সম্মান দাও, তা দিল। তারপরে আমি যখন মোনায়েম লিমিটেডে চাকরি করি, তখন আমার এই চাকরি ডুয়েটের চাকরির জন্য অ্যাপ্লিকেশান করছিলাম। আমার ফ্যামিলি বলতো যে রোদে পুড়ে কালো হয়ে গেছে, এই চাকরি ছেড়ে দিয়ে বাড়ির জায়গায় আমাদের অনেক টাকা আছে, এগুলো খাগে। তখন আল্লাহর কাছে দ্বিতীয় ফরিয়াদ করলাম, আল্লাহ ডিগ্রি চাইছিলাম, ডিগ্রি দাও, কিন্তু ডিগ্রির তো সম্মান থাকতেছে না, আমাকে ডুয়েটের চাকরি দাও, এটাও আল্লাহ দিল। দেওয়ার পর হতাশার জীবন আমার আরম্ভ হলো যখন 5 বছর পর বেতন সহ ছুটি পেলাম। তখন বুয়েটে এমএসসি করতে যাচ্ছি, তখন আমার সহধর্মিণী স্ত্রী বলে উঠলো, ইঞ্জিনিয়ার মানে গাড়ি বাড়ি, তুমি তো আমার কিছুই দিলে না, খালি কষ্টই দিলা। কারণ তাকে আমি আমার ডিগ্রি নেওয়ার স্বার্থে 6 বছর দেশের বাড়িতে তার বড় ছেলে সহ রেখেছিলাম। তো তখন আল্লাহর কাছে আমি সাহায্য চাইলাম, আল্লাহ আমাকে টাকা পয়সা দাও, আমি যেন গরিব দুঃখীকে সাহায্য করতে পারি, তোমার মসজিদ মাদ্রাসা দান করতে পারি, সেই রকম দাও। আল্লাহ এটাও গ্রহণ করলেন। করে শেষ আবেদন বা চতুর্থ ফরিয়াদ আল্লাহর কাছে ছিল যে আল্লাহ, তুমি এই এতিম ছোটো খাটো বান্দারে এত কিছু দিছাও, তোমার কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আমাকে হজব্রততে কবুল করো। তখন আমার হজের মাধ্যমে আমার মুখে যে দাড়ি দেখতেছেন, 10 সালে হজ করে দাড়িগুলো গোজাইছে, তার আগে দাড়িগুলো আমি বলবো গোজানোর কোনো সুযোগই পাইনি। আচ্ছা আচ্ছা, অসাধারণ স্যার। স্যারের কথার মাধ্যমে আসলে আমরা বুঝতে পারলাম যে জীবনে যত বাধাই আসুক, স্যার যেভাবে সৃষ্টিকর্তার দিকে ঝুঁকে গিয়েছিলেন, সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করেছিলেন, এই সৃষ্টিকর্তার সাহায্য নিয়ে স্যারের যত হতাশা ছিল, যত দুঃখ বেদনা ছিল, স্যার সেগুলো সফলভাবে কাটিয়ে উঠতে পেরেছেন এবং আলহামদুলিল্লাহ স্যার বর্তমানে বেশ ভালো সময় পার করছেন। স্যার, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনি যখন একজন শিক্ষক, বেশ অনেক বছর ধরে শিক্ষকতা করেছেন, একজন শিক্ষার্থীর কি কি গুণ আপনি আশা করেন একজন শিক্ষক হিসেবে, কি কি গুণ থাকা উচিত? একজন ভালো শিক্ষার্থী হতে হলে তার নিজের মনকে আগে তৈরি করতে হবে এবং সেই মনের উপর পবিত্রতা স্থাপন করে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহকে বসাইতে হবে। এবং কোনো কিছু পাইতে হলে আমার থিওরিতে বিশ্বাস, পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না। সেই জন্য তাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, যেটা আমি বুয়েটে করে আমি নিজে ডাইরেক্ট পেয়েছি। এবং পাশাপাশি সেইগুলার উপর মননশীলতা, সেইগুলার উপর একাগ্রতা সবসময় প্রকাশ করলে আল্লাহ তাআলা তাকে তার মনের মতো করে অবশ্যই দান করবেন, যা আমার জীবন দিয়ে আমি প্রতিটা ধাপে পরীক্ষিত। অসংখ্য ধন্যবাদ স্যার, স্যারের সুন্দর পরামর্শের জন্য। স্যার, আমরা আসলে আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি আপনার এত ব্যস্ততার সময়ের মধ্যেও আমাদেরকে আজকে সময় দিয়েছেন আপনার এই চেম্বারে এবং আপনার জীবনী সম্পর্কে আমাদেরকে একটি ডকুমেন্টারি করার সুযোগ প্রদানের জন্য। আমরা আশা করছি স্যার, আপনি আরও যতদিন এই ডুয়েটে আমাদের মধ্যে আছেন, আপনার এই রসিকতা, হাস্যরসের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আরও বেশি উজ্জীবিত করে রাখবেন এবং আমরা আপনার জন্য দোয়া করি স্যার, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। এই প্রত্যাশা রেখেই স্যার আপনার কাছ থেকে আজকে আমরা বিদায় নিতে যাচ্ছি। ধন্যবাদ উপস্থিত সবাইকে। ভিউয়ার্স, ডক্টর মোখলেস স্যারের জীবনী আমাদেরকে শেখায় পথ হারিয়ে যাওয়া মানেই শেষ নয়, আবার নতুন করে শুরু করাটাই মুখ্য। তাই চলুন আমরা সবাই মিলে এই ধরনের গল্পগুলো ছড়িয়ে দেই চারদিকে। জেগে উঠুক আরও মোখলেস, আরও দৃঢ়চেতা প্রাণ। ভিডিওটি ভালো লাগলে আমরা সবাই মিলে এটি শেয়ার করি, কারণ
এই ভিডিওটির মাধ্যমে অনেকেই হতে পারে অনুপ্রাণিত। ধন্যবাদ সকলকে।